আচ্ছা, শিক্ষার এমন এক রহস্যের কথা বলা যাক যেটা ঠিক করে দেয় কে সফল হবে আর কে ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। চলুন আজ সেই রহস্যটাই খোলাসা করা যাক। ব্যাপারটা কি কখনো ভেবে দেখা হয়েছে? একই ক্লাসরুম, একই টিচার, একই বই, অথচ রেজাল্টের এত পার্থক্য কেন হয়? কেউ ক্লাসে ফার্স্ট হচ্ছে, আবার বেশিরভাগই যেন একটা অদৃশ্য দেওয়ালের ওপারে আটকে আছে। সমস্যাটা ঠিক কোথায়? আসলে সমস্যাটা কিন্তু পড়াশোনা নিয়ে নয়, সমস্যাটা হলো পড়ার পদ্ধতিতে। মানে কে কতক্ষণ পড়ছে সেটা আসল কথা না, আসল কথা হলো সে কিভাবে পড়ছে। আমাদের পুরো ফোকাসটাই হয়তো ভুল জায়গায়। তাই চলুন এবার আসল জায়গায় মানে সঠিক পদ্ধতির দিকে নজর ফেরানো যাক। আর সেই পদ্ধতির প্রথম ধাপটাই হল আগ্রহ, মানে ইন্টারেস্ট। যদি ভেতর থেকে কোনো বিষয়ে জানার টানটাই না থাকে, তাহলে তো বাকি সব চেষ্টাই বৃথা, তাই না? এটাই হলো গিয়ে প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। দেখুন, পার্থক্যটা কিন্তু একদম চোখের সামনে। একদিকে একটা প্যাসিভ ক্লাসরুম, যেখানে টিচার শুধু বই থেকে পড়ে যাচ্ছেন আর জ্ঞানটা যেন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা একসময় অসহ্য একটা বোঝা হয়ে যায়। আর অন্যদিকে একটা অ্যাক্টিভ ক্লাসরুম, যেখানে ছাত্রছাত্রীরা নিজেরাই প্রশ্ন করছে, নিজেরা পরীক্ষা নিরীক্ষা করছে, নতুন কিছু আবিষ্কার করার আনন্দে মেতে উঠছে। এখন প্রশ্নটা হলো, শেখার জন্য কোনটা আসলে ভালো পরিবেশ? কথাটা শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এটাই আসল সত্যি। আগ্রহটাই হলো শেখার প্রথম দরজা। একবার কোনোভাবে যদি এই দরজাটা খুলে ফেলা যায়, ব্যাস, জ্ঞানের বিশাল জগতে ঢোকাটা আর কোনো ব্যাপারই না। এই আগ্রহই কিন্তু একটা কঠিন বিষয়কে সহজ করে দেয়, আর একটা বোরিং সাবজেক্টকে করে তোলে দারুণ ইন্টারেস্টিং। তো প্রশ্ন হলো, এই আগ্রহটা তৈরি হবে কিভাবে? এর জন্য তিনটা জিনিস একদম গেম চেঞ্জার হতে পারে। এক, নৈতিক শিক্ষা, মানে যা কিছু শিখছি তার প্রতি একটা দায়িত্ববোধ তৈরি হওয়া, এটা চরিত্রকে শক্ত করে। দুই, প্রশ্ন করার অভ্যাস, যত বেশি প্রশ্ন তত জানার ইচ্ছা বাড়বে, মনটা আরও ধারালো হবে। আর ৩ নম্বর হলো হাতে কলমে কাজ করা, এতে বইয়ের পড়াগুলো একদম জীবন্ত হয়ে ওঠে। এই তিনটা জিনিস যখন একসাথে কাজ করে, তখন পড়াশোনাটা আর বোঝা মনে হয় না, মনে হয় একটা অ্যাডভেঞ্চার। আচ্ছা, ধরা যাক আগ্রহ তৈরি হয়ে গেল, কিন্তু এরপরের চ্যালেঞ্জটা আরও বড়। এত কষ্ট করে যা পড়া হলো সেটা তো মনেই থাকে না, তাই না? চলুন এবার তাহলে শেখার দ্বিতীয় স্তম্ভ মানে স্মৃতি বা মেমোরির রহস্যটা ভেদ করা যাক। এখানে সবার আগে একটা জিনিস আমাদের মেনে নিতে হবে, পড়ার পর ভুলে যাওয়াটা কিন্তু ব্যক্তিগত কোনো ব্যর্থতা নয়, বা মস্তিষ্কের কোনো সমস্যাও না। এটা আসলে সিস্টেমের ব্যর্থতা। মানে যে পদ্ধতিতে তথ্যটা মস্তিষ্কে ঢোকানো হচ্ছে, সেই পদ্ধতিতেই গলত আছে। যদি সিস্টেমটা ঠিক করা যায়, তাহলে দেখবেন ফলাফলও ঠিক হয়ে গেছে। তাহলে স্মৃতিশক্তিকে ধারালো করার উপায় কি? এখানে 4টে দারুণ কাজের টেকনিক আছে। ১, মেমোরি ট্রিক্স বা মেমোনিক্স ব্যবহার করা। যেমন আমরা রংধনুর 7টা রং মনে রাখতে বেনি আসাহ কলা ব্যবহার করি, ঠিক সেই রকম। ২, যে কোনো তথ্যের পেছনে কেন এমন হলো সেটা বোঝা। ৩, দুটো আলাদা ধরনার মধ্যে তুলনা করা, মিল বা অমিলগুলো খুঁজে বের করা। আর ৪ নম্বর, অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করা, যেমন মক টেস্ট দেওয়া। এই অভ্যাসগুলি কিন্তু তথ্যকে আমাদের মনে পাকাপাকিভাবে গেঁথে দেয়। আসলে মূল কথাটা হলো এটাই, যা বুঝে শেখা হয় তা কখনো ভোলা যায় না। কারণটা খুব সোজা, মুখস্থ করা জিনিসকে আমাদের ব্রেন কিছুদিন পর আবর্জনা ভেবে ফেলে দেয়। কিন্তু যেটা বুঝে শেখা হয় সেটা আর শুধু তথ্য থাকে না, সেটা হয়ে যায় অভিজ্ঞতা, আর অভিজ্ঞতাকে কেউ সহজে ভোলে। বেশ, তাহলে আগ্রহ নিয়ে শেখা হলো, মনে রাখার কৌশলও জানা গেল, কিন্তু আসল ম্যাজিকটা ঘটে এর পরের ধাপে। যখন কেউ শুধু জ্ঞান জমিয়ে না রেখে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করে, একজন ক্রিয়েটার হয়ে ওঠে। দেখুন, শেখা আর তৈরি করার মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। ধরুন কেউ কোডিং শিখল, তারপর সেটা ব্যবহার করে একটা অ্যাপ বানিয়ে ফেলল। বা ধরুন সায়েন্সের কোনো থিওরি পড়ে সেটার উপর ভিত্তি করে একটা প্রজেক্ট তৈরি করল। তখন কি হয়? তখন ওই জ্ঞানটা আর বইয়ের পাতায় আটকে থাকে না, ওটা বাস্তবে নেমে আসে। আর ঠিক ওই মুহূর্তটাতেই কিন্তু আসল পরিবর্তনটা ঘটে। একজন ছাত্র বা ছাত্রী তখন আর শুধু একজন স্টুডেন্ট থাকে না, সে হয়ে ওঠে একজন ক্রিয়েটর, যে শুধু জ্ঞান নেয় না, জ্ঞানকে ব্যবহার করে নতুন কিছু তৈরি করে। এই পরিচয় বদলটা ভাবুন তো মানসিকভাবে কতটা শক্তিশালী। আর একবার ভাবুন, যখন নিজের তৈরি করা কোনো জিনিস, ধরুন একটা অ্যাপ বা একটা ডিজাইন, বাজারে বিক্রি হয় বা অন্য কারো কাজে লাগে, তখন যে আত্মবিশ্বাসটা পাওয়া যায় সেটা প্রায় 10 গুণ বেড়ে যায়। কারণ তখন হাতে নাতে নিজের ক্ষমতার প্রমাণ পাওয়া যায়। চলুন পুরো ব্যাপারটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝা যাক। এই গল্পটাই হয়তো এই পদ্ধতির সবচেয়ে বড় প্রমাণ। ধরুন এক ছাত্রের কথা, যাকে সবাই মোটামুটি অ্যাভারেজ বা মাঝারি মানের বলেই জানত। তার টিচার, বন্ধুবান্ধব কেউই তাকে নিয়ে খুব একটা মাথা ঘামাত না। কিন্তু একদিন
সে ঠিক করল যে আর না, শুধু বইয়ের পড়া মুখস্থ করে আর চলবে না। সে তার জ্ঞানকে কাজে লাগাবে, বাস্তবে কিছু একটা তৈরি করবে। আর বিশ্বাস করুন, এই ছোট্ট একটা সিদ্ধান্তই তার পুরো জীবনটা বদলে দিয়েছিল। তবে শুরুটা কিন্তু একদম সহজ ছিল না। প্রথম দিন অনলাইনে একটা ছোট্ট প্রজেক্ট বানিয়ে সে বিক্রি করতে চেষ্টা করল। আয় শূন্য। কিন্তু সে থেমে থাকেনি। দ্বিতীয় দিন তার প্রথম বিক্রি হলো, আয় হলো মাত্র 50 টাকা। কিন্তু ওই 50 টাকাই ছিল তার জন্য বিশাল একটা অনুপ্রেরণা। এরপর ধীরে ধীরে তার কাজটা মানুষের নজরে আসতে শুরু করল, আর একদিন তার আয় হাজারও ছাড়িয়ে গেল। আজ সেই অ্যাভারেজ ছেলেটা আর সাধারণ ছাত্র নয়, সে এখন একজন ক্রিয়েটর। এমন একজন যে শুধু শেখে না, বরং নিজের জ্ঞান দিয়ে নতুন কিছু তৈরি করে আর মানুষের সমস্যার সমাধান করে। তাহলে সত্যিকারের শিক্ষার পুরো রাস্তাটা কি দাঁড়ালো? 4টে সহজ ধাপ। 1. শেখা, 2. মনে রাখা, 3. তৈরি করা, আর 4. কাজে লাগানো। শেখা, মনে রাখা, তৈরি করা, কাজে লাগানো, এটাই হলো আসল শিক্ষার চক্র, সফলতার চক্র। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, শুধু কি বই পড়ে যাওয়া হবে, নাকি সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করে পৃথিবীটা বদলে দেওয়া হবে? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।